হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর ইউনিট 2 চ্যাপ্টার 6 যে সমবায় যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের ডায়াগ্রাম বেস এবং কেস বেসের অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে দেখবে এই চ্যাপ্টারে বা এর আগে বিন্যাস চ্যাপ্টারেরও বিভিন্ন পার্টে আমি এসএন দেসারের বই থেকে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন তোমাদের দেখিয়েছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই করে সেই ক্লাসটা আগে করে নিও, দেন তোমরা এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের শিখতে এবং বুঝতে সুবিধা হবে। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। দেখো ডায়াগ্রামের প্রথম যে অঙ্কটা আছে, একের দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে চিত্রে বহুভুজটির কৌণিক বিন্দুগুলি যুক্ত করে গঠিত ত্রিভুজ এবং কর্ণের সংখ্যা যথাক্রমে। দেখো এখানে যে ছবিতে যে বহুভুজটা দেওয়া আছে, দেখো তো এর মানে এই বহুভুজের কটা কৌণিক বিন্দু আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তার মানে দেখো এই বহুভুজের 10টা কৌণিক বিন্দু আছে। তাহলে এই বিন্দুগুলো যোগ করে কতগুলো ত্রিভুজ আর কতগুলো কর্ণ পাওয়া যায় সেই ফর্মুলা বা সেই আইডিয়া আমরা আগেও করেছি। তাহলে কতগুলো ত্রিভুজ পাবো না, ত্রিভুজ পেতে গেলে আমার 3টে কৌণিক বিন্দুর দরকার হয়। তাহলে এখানে 10টার মধ্যে থেকে 3টে করে নিয়ে যতগুলো কম্বিনেশন করা যায় ততগুলো আসবে ত্রিভুজ সংখ্যা। ওকে, আর কর্ণের সংখ্যা কী আসবে? এটা আসবে ত্রিভুজ সংখ্যা। ত্রিভুজ সংখ্যা 10C3। দেখো তো এটা যদি আমি হিসেব করি তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা 10-3, দ্যাট মিনস 7 ফ্যাক্টোরিয়াল। এটা ভাঙলে কী হবে? 10 গুণ 9 গুণ 8 গুণ, দেখো পাশে আসবে 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা নিচে দেখো, নিচে 3টাকে ভাঙছি, 3 ইন্টু 2 ইন্টু 1, আর 7 ফ্যাক্টোরিয়াল রেখে দেবো কারণ এটা কেটে যাবে। দেখো তো 3 2 6, তাহলে এটা কাটলে কত? এটা কাটলে 3 3 9, এই 2 আর 8 কেটে এটা 4, 3 চেড়ে তাহলে 12 আর 10-এ 120খানা ত্রিভুজের সংখ্যা হবে 120খানা। ওকে, আচ্ছা কর্ণের সংখ্যা দেখো, কর্ণের সংখ্যাও শিখেছি। যেহেতু 10টা কৌণিক বিন্দু, তার থেকে দুটো করে কৌণিক বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা হয় তাহলে সেই সরলরেখার সংখ্যা কত? 10C2। এবার এই যে সরলরেখার সংখ্যাটা আসবে এর মধ্যে বহুভুজের বাহুও আছে, কর্ণও আছে। তাহলে আমার যেহেতু শুধু কর্ণের সংখ্যা লাগবে, তাহলে এখান থেকে আমি বহুভুজটার বাহুর সংখ্যা আমি বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে বহুভুজটার বাহুর সংখ্যা হচ্ছে কত? 10টা। তাহলে 10C2 থেকে 10 মাইনাস করবো। সিমিলারলি তাহলে এটা যাবে ফ্যাক্টোরিয়াল 10, নিচে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 10 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 8, এর থেকে 10 বিয়োগ। আচ্ছা উপরে দেখো এটা হবে 10 গুণ 9, দেখো পাশে একটা ফ্যাক্টোরিয়াল 8 হবে, সেটা নিচেরটার সময় কেটে যাবে, তাহলে ওপরেও লিখছি না নিচেও লিখছি না। নিচে 2-এর ফ্যাক্টোরিয়াল মিনস 2 ইন্টু 1, পাশে 10 বিয়োগ। দেখো এটা যদি আমি কাটাকুটি করি এটা হবে 5 2 10, তাহলে এটা হবে দেখো 5 9 45 মাইনাস 10, তাহলে এটা হয়ে যাবে তোমার 35। তার মানে দেখো, তার মানে আমার যে কর্ণের সংখ্যা কত হলো? 35। তাহলে আমার যে ত্রিভুজের সংখ্যা 120, কর্ণের সংখ্যা 35। এখানে কোন অপশান? এখানে অপশান এ। চলো 2-এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 2-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, 2-এর দাগের অঙ্কটা বলছে চিত্রে লাল সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল, আবার সবুজ সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল। তাহলে চিত্রে সামান্তরিকের সংখ্যা কতগুলো? দেখো এখানে ছবিতে হয়তো লাল আর মানে সবুজ ঠিক মানে বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এখানে লাল যে সরলরেখা সেগুলো হচ্ছে এই হরাইজেন্টাল মানে যেগুলো এরম আছে, এগুলো হচ্ছে লাল। আর কি বলছে না, আবার সবুজ সরলরেখাগুলি, তাহলে সবুজ সরলরেখা কেমন? না সবুজ সরলরেখা বলছে এরকম। ঠিক আছে, সবুজ সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল, মানে লাল যেগুলো আছে তারা সমান্তরাল, মানে যেগুলো হরাইজেন্টাল আছে তারা সমান্তরাল, মানে যেগুলো হরাইজেন্টাল তারা সমান্তরাল ছবিতে দেখো। আর যেগুলো ভার্টিক্যাল মানে কি একদম ভার্টিক্যাল নয়, একটু হেলে আছে, সেই মানে এরকম এই সবুজগুলো যেগুলো হেলে আছে তারাও সমান্তরাল। তাহলে কতগুলো সামান্তরিক? দেখো সামান্তরিক বের করতে গেলে আমাদের কি লাগবে? সামান্তরিক বের করতে গেলে এরকম হরাইজেন্টাল দুটো সমান্তরাল সরলরেখা লাগবে, আবার তার সঙ্গে এরকম ভার্টিক্যাল দুটো সমান্তরাল সরলরেখা লাগবে। তাহলে এই হরাইজেন্টাল দুটো সমান্তরাল সরলরেখা তার সঙ্গে ভার্টিক্যালি দুটো সমান্তরাল সরলরেখা নিয়ে একটা আমি সামান্তরিক তৈরি করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি বলেছে, এখানে বলছে চিত্রে লাল সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল আর সবুজ সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল। তাহলে দেখো লাল যে সরলরেখা মানে যেটা হরাইজন্টাল সেটা কতগুলো আছে? দেখো 1 2, এখানে লাল সরলরেখাগুলো মানে যেগুলো হরাইজেন্টাল আমি এইচ দিয়ে লিখছি, মানে লাল, বা তুমি লিখতে পারো লাল সরলরেখার রেড, সেগুলো কটা দেখো এখানে তুমি গুনে দেখবে এখানে 10টা আছে। আর যেগুলো ভার্টিক্যাল মিনস যেগুলো একটু হেলে আছে, এই হেলে যে এগুলো দেখো কী সরল, এগুলো সবুজ মানে গ্রিন, এগুলো দেখো তো কটা আছে? এগুলো 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে এখন কোশ্চেন হলো, আমার একটা সামান্তরিক তৈরি করতে গেলে এই যে লাল সরলরেখা 10টা আছে এখান থেকে যে কোনো দুটো সরলরেখা নিতে হবে। তাহলে সেইটা কত উপায় আসবে? সেটা আসবে 10C2 উপায়। তার উপরে ডিপেন্ড করে আমার যেগুলো এই হেলে মানে ভার্টিক্যালি অথচ হেলে আছে এই 8টা সরলরেখা, গ্রিন সরলরেখা, এখান থেকে আমার দুটো নিতে হবে, তবে আমার একটা সামান্তরিক তৈরি হবে। তাহলে এটা কত উপায় নেওয়া যায়? এটা হচ্ছে 8C2। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 10C2 ইন্টু 8C2। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 3-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, 3-এর দাগের অঙ্ক বলছে চিত্রের বিন্দুগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। চিত্রের বিন্দুগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। একটাতে কি বলছে দেখো, বলছে এখানে যে এই যে লাইনটা দেওয়া আছে, এই দেখো এই যে লাইনটা দেওয়া আছে এর মধ্যে মানে এর ওপরে n1 সংখ্যক বিন্দু আছে, এই যে লাইনটা আছে এর ওপরে n2 সংখ্যক বিন্দু আছে, আর এর ওপরে এই যে লাইনটা আছে এর ওপরে n3 সংখ্যক বিন্দু আছে। হলো, এবারে তুমি একটু গল্পটা ভালো করে শোনো। সেটা হচ্ছে এই রকম, বলছে চিত্রে বিন্দুগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা।
তাহলে আমার চিত্রে মোট কতগুলি বিন্দু আছে, দেখো মোট আমার বিন্দু আছে n1 প্লাস n2 প্লাস n3। তাহলে আমার মোট চিত্রে n1 প্লাস n2 প্লাস n3 সংখ্যক বিন্দু আছে। একটা ত্রিভুজ তৈরি করতে গেলে তিনটে বিন্দু লাগবে। তাহলে আমার মোট বিন্দু আছে n1 প্লাস n2 প্লাস n3। তাহলে তাদের থেকে তিনটে করে বিন্দু নিয়ে যতগুলো কম্বিনেশন হয় সেটা আমার ত্রিভুজের সংখ্যা আসবে। কিন্তু এখানে একটা গন্ডগোল হলো নাকি না, দেখো এই যে লাইনটা, এই লাইনটার ওপরে n1 সংখ্যক বিন্দু আছে। তাহলে এই n1 সংখ্যক বিন্দু থেকে যদি তুমি যে কোনো তিনটে বিন্দু নিয়ে নাও, দেখো তারা কোনো ত্রিভুজ দেবে না। কেন? কারণ তারা একটা লাইনের হচ্ছে ওপরে আছে। মানে তুমি যদি তুই যদি দেখো যে যে স্যার এই বিন্দু নেবো, এই বিন্দু নেবো, এই বিন্দু, দেখো এই তিনটে বিন্দু কোনো দিন কোনো একটা ত্রিভুজ দেবে? তারা তো দেবে না, কারণ তারা একটা লাইনের হচ্ছে ওপরে আছে। তাহলে যেহেতু এই লাইনটার ওপরে আমার n1 সংখ্যক বিন্দু আছে, তাহলে ওই n1 সংখ্যক বিন্দু থেকে তুমি যে কোনো তিনটে করে যদি তুমি বিন্দু নিয়ে কম্বিনেশন করো, তারা কোনো দিন ত্রিভুজ দেবে না, কারণ তারা একটা লাইনের হচ্ছে ওপরে আছে। তাহলে এই সংখ্যাটা থেকে n1c3 বিয়োগ চলে যাবে। n1c3 যতগুলো কম্বিনেশন আসে সেটা বিয়োগ চলে যাবে, কারণ এই সংখ্যাটা এর মধ্যে আছে। আচ্ছা, আর কে বিয়োগ যাবে? সিমিলারলি এই যে লাইনটা, এই লাইনটার ওপরে n2 সংখ্যক বিন্দু আছে। তাহলে এই যে n2 সংখ্যক বিন্দু, এই n2 সংখ্যক বিন্দু নিয়ে, মানে এই n2 সংখ্যক বিন্দুর মধ্যে থেকে তিনটে করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় তারাও কোনো ত্রিভুজ দেবে না, তাহলে সেই সংখ্যাটাও বাদ চলে যাবে। এবং সিমিলারলি এই যে লাইন, এই লাইনের ওপরে n3 সংখ্যক বিন্দু আছে, সেই n3 সংখ্যক বিন্দু নিয়ে, মানে সেই n3 সংখ্যক বিন্দুর মধ্যে তিনটে করে বিন্দু নিয়ে যতগুলো কম্বিনেশন হয় সেটাও বাদ চলে যাবে, কারণ তারা যেহেতু একটা সরলরেখার ওপরে আছে, তাদের মধ্যে কোনো তিনটে বিন্দু একটা ত্রিভুজ দেবে না। তাহলে আমার যে ত্রিভুজের সংখ্যা কী হলো, ত্রিভুজ সংখ্যা মানে সংখ্যা হলো এটা। দেখো এখানে অপশান কী আছে, দেখো এখানে এই অপশান, আমার অপশান ডি আছে। আমার অ্যান্সারটা অপশান ডি। এইটা এখান থেকে এই মাইনাসটা কমন নিলে এগুলো সব প্লাস হয়ে যাবে, গিয়ে আমার এখানে অপশান ডি আসবে। বোঝা গেছে? আচ্ছা চলো এবার কেস বেসের অঙ্কগুলো দেখা যাক। দেখো কেস বেসের অঙ্কগুলো কী বলছে, দেখো একের দাগের অঙ্ক কী বলছে, শূন্যে এন সংখ্যক বিন্দু আছে। শূন্যে মানে জানবে স্পেসে, ঠিক আছে, মানে স্পেসে এন সংখ্যক বিন্দু আছে যাদের কোনো তিনটি বিন্দু একরেখীয় নয়, এবং বিন্দুগুলি যোগ করার পর উৎপন্ন সরলরেখা ও ত্রিভুজের সংখ্যা সমান। তাহলে এনের মান কী হবে চেয়েছে। আচ্ছা কী বলছে, দেখো বলছে শূন্যে এন সংখ্যক বিন্দু আছে। তাহলে আমার স্পেসে কোনো একটা স্পেসে এন সংখ্যক বিন্দু আছে যাদের মধ্যে কোনো তিনটি বিন্দু একরেখীয় নয়। মানে এরকম নয় যে কোনো তিনটে বিন্দু একটা সরলরেখার ওপরে থাকবে, এরকম নয়। দেখো তিনটে বিন্দু যেহেতু থাকবে না, তার মানে চারটেও থাকবে না, পাঁচটাও থাকবে না। তার মানে তিনটে বিন্দু যেহেতু একটা সরলরেখার ওপর থাকবে না, এর অর্থ হলো তিনটের বেশি সংখ্যক কোনো বিন্দু একটা সরলরেখার ওপরে থাকবে না। তুমি যদি ভাবো যে স্যার আমি ভাববো যে চারটে বিন্দু একটা সরলরেখার মাঝে ওপরে আছে, তার মানে দেখো তার মানে কি, তার মানে তিনটে বিন্দু একটা সরলরেখার মাঝে ওপরে আছে। তাহলে এই যে কন্ডিশন দেওয়া আছে, এটা তোমার হচ্ছে ব্রেক করে যাচ্ছে। কন্ডিশনটা কি না, তিনটে বিন্দু কখনো একটা সরলরেখার উপরে থাকবে না। এর অর্থ হয়ে গেল তিনটে কিংবা তার বেশি বিন্দু কোনোদিন একটা সরলরেখার উপরে থাকবে না। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে, বিন্দুগুলো যোগ করার পর উৎপন্ন সরলরেখা এবং ত্রিভুজের সংখ্যা মান। দেখো উৎপন্ন সরলরেখার মান কি হবে না, উৎপন্ন সরলরেখার মান হবে NC2, কারণ দুটো করে বিন্দু নিয়ে একটা করে সরলরেখা হবে। আবার যেহেতু কোনো তিনটে বিন্দু একটা সরলরেখাতে নেই, তিনটে কিংবা তার বেশি, মানে যেহেতু তিনটে নেই, তার মানে তার বেশি সংখ্যক বিন্দু একটা সরলরেখা থাকবে না। তার মানে কি, তার মানে ম্যাক্সিমাম একটা সরলরেখা দুটো করে বিন্দু নিয়ে একটা সরলরেখা তৈরি হচ্ছে। 3 নম্বর বিন্দুটা এর উপরে থাকবে না, থাকলে সে অন্য কোনো একটা সরলরেখা দেবে এরকম। তার মানে আমার যে বিন্দুগুলো আছে তার থেকে দুটো করে বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা হয় সেটা কত, সেটা হচ্ছে NC2। এখানে এইটা হবে সরলরেখার সংখ্যা। আর ত্রিভুজের সংখ্যা কী হয় না, ত্রিভুজের সংখ্যা হচ্ছে NC3, তিনটে করে বিন্দু নিয়ে মানে ত্রিভুজের সংখ্যা। তাহলে এখান থেকে যে কনক্লুশন কী আসবে না, আমরা জানি এই n আর n সমান হলে এটা কী হয়, 2 + 3, 2 + 3। তার মানে n এর মান কত আসছে, এর মান আসছে 5, অপশান সি। দেখো তো 2 এর দাগের অঙ্ক, এটা 1 এর দাগের 1 হলো, 2 এর দাগে কী বলছে, বিন্দুগুলি যোগ করে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। তাহলে বিন্দুগুলো যোগ করে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কী হচ্ছিল, NC3। এখন n এর মান চলে এসছে আমাদের, তাহলে 5C3। তাহলে এর ফর্মুলা ফেললে কত হবে, ফ্যাক্টোরিয়াল 5, নিচে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ওপর হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। আচ্ছা নিচে হলো 3 গুণ 2 গুণ 1 ইন্টু এটা হয়ে গেল 2 গুণ 1। আচ্ছা 2 1 2 1 কেটে গেল। আচ্ছা এটা দেখো তো, এটা 3 3 কেটে গেল, এটা 2, এটা হলো 2, তার মানে আমাদের অ্যান্সার চলে এলো সেকেন্ডটাই 10। আমাদের অ্যান্সার হলো অপশান বি। এবারে দেখো 2 এর দাগের অঙ্ক, দেখো কেস বেস 2 এর দাগের অঙ্ক কী বলছে, বলছে কোনো পরীক্ষায় পাস করতে হলে একজন পরীক্ষার্থীকে 8টি বিষয়ের প্রত্যেকটিতে একটি ন্যূনতম নাম্বার পেতে হয়। 1 নম্বর কোশ্চেন বলছে কত বিভিন্ন উপায়ে একজন পরীক্ষার্থী ওই পরীক্ষায় ফেল করতে পারে। দেখো কি বলছে, বলছে কোনো একজন মানে কোনো একজন ক্যান্ডিডেট, মানে যে পরীক্ষা দিচ্ছে, তাকে পাস করতে হলে তার 8টা বিষয়ের প্রত্যেকটিতে একটি ন্যূনতম মার্কস পেতে হবে। তার মানে এখানে যেটা বলেছে কন্ডিশন, যে তোমাকে যদি পাস তোমার রেজাল্টে লেখা থাকবে যদি তুমি 8টাই পাস করো। ভালো করে শুনবে, 8টাতেই 8টা পাস করো, কারণ এখানে বলেই দেওয়া আছে যে 8টা বিষয়ে প্রত্যেকটিতে একটা ন্যূনতম মার্কস তোমাকে পেতেই হবে। তার মানে কি, সেই ন্যূনতম মার্কস হচ্ছে পাস মার্কস। তার মানে হচ্ছে তোমাকে পাস করতে হলে 8টা বিষয়ে তোমার পাস করতে হবে।
এবারে দেখো একের দাগের কোশ্চেনটা কী করছে, বলছে কত বিভিন্ন উপায়ে একজন পরীক্ষার্থী ওই পরীক্ষায় ফেল করতে পারে। তার মানে সে 8টা বিষয়ে একটা ফেল করলে ফেল, 8টা বিষয়ে 2টো ফেল করলে ফেল, 8টা বিষয়ে 3টে ফেল করলে ফেল। তাহলে এইরকম করে 8টা বিষয়ে 8টাতে ফেল করলে ফেল। তাহলে এর অ্যান্সার কী আসবে? এর অ্যান্সার আসবে 2⁻8 - 1। তার মানে এর অ্যান্সার আসবে, দেখো এর অ্যান্সার আসবে 255, এটা হবে 256 - 1, 255, অপশান ডি। 2-এর দাগেরটা কী বলছে দেখো, বলছে কত বিভিন্ন উপায়ে একজন পরীক্ষার্থী কেবলমাত্র 2টো বিষয়ে ফেল করতে পারে। কেবলমাত্র 2টো, তাহলে কেবলমাত্র 2টো বিষয়ে ফেল করতে পারবে কত বিভিন্ন উপায়ে, কী হবে 8C2। কেবলমাত্র 2টো বিষয়ে ফেল করবে, তার মানে 8C2, তার মানে কি অপশান সি। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে পরবর্তী শীতকালে ভারতীয় ক্রিকেট একাদশকে এমসিসি ক্রিকেট একাদশের সঙ্গে 5টি টেস্ট ম্যাচ খেলতে হবে। এই 5টি ম্যাচের ফলাফল জয়, পরাজয় অথবা অমীমাংসিতভাবে শেষ ভবিষ্যৎবাণী করতে হবে। কত বিভিন্ন উপায়ে ভবিষ্যৎবাণী করা যায়। দেখো এটা তোমাদের শিখিয়েছিলাম, ধরো একটা ম্যাচ খেলা হচ্ছে, সেই ম্যাচের ফলাফল ক উপায় হয়? সেই ম্যাচের ফলাফল 3 উপায় হয়। না 3 উপায় কী কী? 3 উপায় হচ্ছে একটা জয় মানে উইন, একটা হেরে যাওয়া মানে লস, একটা ড্র হবে। তাহলে কোনো একটা ম্যাচের ফলাফল 3টে উপায়ে হয়, সেই 3টে উপায় হচ্ছে এইটা। এখানে কি বলেছে? ভবিষ্যৎবাণী করতে হবে। তাহলে যখনই বলবে ভবিষ্যৎবাণী করতে হবে, মানে তোমাকে গেস করতে হবে, তখনই মনে রাখবে ভবিষ্যৎবাণী কত উপায়ে হয় না, ভবিষ্যৎবাণী হচ্ছে 2 উপায়ে হয়, আইদার ট্রু অথবা ফলস। তো একের দাগে কোশ্চেন, কত উপায়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব। তাহলে দেখো, তাহলে প্রথম যে মানে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথম কোশ্চেনের ক্ষেত্রে এই রেজাল্টটা আমার লাগবে। প্রথম কোশ্চেনে কি বলছে না, প্রথম কোশ্চেনে বলছে কত উপায়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব। আচ্ছা দেখো, প্রথম যে ম্যাচ, আমার 5টা ম্যাচ, তাহলে 1 নম্বর ম্যাচ, 2 নম্বর ম্যাচ, 3 নম্বর ম্যাচ, 4 নম্বর ম্যাচ, 5 নম্বর ম্যাচ। বলছে কত উপায়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব। তুমি ধরো ভবিষ্যৎবাণী করলে যে প্রথম ম্যাচটা এ জিতবে, সেকেন্ড ম্যাচটা ও হারবে, থার্ড ম্যাচটা ড্র হবে, বলে এইরকম যে ভবিষ্যৎবাণী তুমি করবে, এরকম কত উপায় করা সম্ভব। দেখো প্রথম ম্যাচের জন্য ভবিষ্যৎবাণী কতভাবে করা যায়? 3 উপায়ে করা যায়, এ জিতবে অথবা হারবে অথবা ড্র হবে। সেকেন্ড ম্যাচটার জন্য যে ভবিষ্যৎবাণী আবার 3 উপায়ে করা যায়। থার্ড ম্যাচটার জন্য যে যে ভবিষ্যৎবাণী 3 উপায়ে করা যায়। ফোর্থ ম্যাচেও 3 উপায়ে, ফিফথ ম্যাচেও 3 উপায়। এখানে কী হবে? এখানে সব কটা গুণ, মানে গুণ হবে। তাহলে কত হবে? এটা হবে 3⁵, 3⁵। ওকে, এবারে 2-এর দাগের দেখো, 2-এর দাগের কী বলছে, বলছে কতগুলি ভবিষ্যৎবাণীতে এই 5টি খেলারই সঠিক ফল থাকবে। কতগুলি ভবিষ্যৎবাণীতে এই 5টি খেলারই সঠিক ফল থাকবে। তার মানে দেখো, তুমি যে ভবিষ্যৎবাণী করলে, তাহলে দেখো 5টা খেলার, আমি 1 2 3 4 5, তাহলে তুমি যে ভবিষ্যৎবাণী করলে সেটা কি বলছে যে সব কটারই 5টা খেলা মানে 5টাই তো ম্যাচ হচ্ছে, তাহলে 5টা খেলারই সঠিক ফল থাকবে। তাহলে দেখো তোমার একটা ভবিষ্যৎবাণী কত উপায় হতে পারে, আইদার ঠিক অথবা ভুল। তুমি যে ভবিষ্যৎবাণীটা করলে সেটা কী কী হতে পারে, তুমি যে ভবিষ্যৎবাণী করলে সেটা দুটো জিনিস হতে পারে, একটা হয় ঠিক হবে অথবা ভুল হবে। এখানে কি বলছে না, এর জন্য ঠিক হবে, এর জন্য ঠিক হবে, এর জন্য ঠিক হবে, এর জন্য ঠিক হবে, এর জন্য ঠিক হবে। তার মানে তুমি যে 5টা ভবিষ্যৎবাণী করবে, প্রত্যেকটারই জন্য কি বলছে, সঠিক ফল থাকবে। তার মানে প্রত্যেকটার জন্য তোমার যে ভবিষ্যৎবাণী সেটা ট্রু হবে। তার মানে কি, তার মানে এটা একটা উপায়, এটাও একটা উপায়, কারণ প্রতিটা ট্রু হচ্ছে, ট্রু হলে একটা উপায়, একটা, তাহলে সবগুলো গুণ করলে কি হবে, সবগুলো গুণ করলে এটা এক অ্যান্সার হবে। তখন এখানে এটা অপশান বি হবে। যদি ভবিষ্যৎবাণী সব কটা সঠিক ফল দেয়, তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ভবিষ্যৎবাণী ঠিক হচ্ছে, তার মানে কি একটা উপায়ে হয়ে যাচ্ছে। যদি কিছু বলে দেওয়া না থাকে যে ঠিক হবে না ভুল হবে, যদি এখানে কোশ্চেন করতো যে এরকম কোশ্চেন দেবে, আগে আমি করিয়েছি যে কত উপায়ে তোমার 3টে ভবিষ্যৎবাণী ঠিক হবে, মানে 3টে খেলার সঠিক ফল থাকবে, 3টে খেলার সঠিক ফল, এরকম আমি করিয়েছি এর আগে অঙ্ক। তাহলে 5টা গেম, তার মধ্যে 3টের সঠিক ফল থাকবে। তাহলে প্রথম তোমাকে ভাবতে হবে কোন 3টের সঠিক ফল থাকবে, কারণ 5টা তো ম্যাচ, 5টা ম্যাচের মধ্যে যে 3টের সঠিক ফল থাকবে সেটাকে 5C3 উপায়ে নির্বাচন করা যায়। এবার যেহেতু এই 3টের সঠিক ফল থাকবে, তাহলে এই 3টের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী এক উপায়ে হবে, সবকটা ট্রু হবে। আর যে দুটোর সঠিক ফল, মানে সে যে দুটো পড়ে রইল ম্যাচ, তাদের সঠিক ফল হবে কি হবে না জানি না, এই 3টের সঠিক ফল হবে, তাহলে এই 3টের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী সেটা এক উপায়ে হবে। আর বাকি যে দুটো রয়েছে তাদের ভবিষ্যৎবাণী ঠিক হবে না ভুল হবে জানি না, তার মানে তাদের ভবিষ্যৎবাণী 2 উপায়ে হবে। তাহলে এইটাই যাবে আমার অ্যান্সার যখন কোশ্চেন করবে যে 3টেরই সঠিক ফল থাকবে। এখানে কি বলেছে, পাঁচটাই সঠিক মানে ফল থাকবে, তার মানে কি প্রত্যেকটার ক্ষেত্রে ভবিষ্যৎবাণীটা এক উপায়ে হবে, প্রত্যেকটার 5টার ক্ষেত্রে। তাহলে সবগুলো গুণ করলে কত অ্যান্সার হবে আমাদের? 1 অ্যান্সার হবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 4 দাগের কী বলছে দেখো, বলছে 15 জন লোকের মধ্যে 9 জনের একটি কমিটি গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে 15 জন লোক আছে, তার থেকে 9 জনের একটা কমিটি গঠন করতে হবে। 1 দাগের কী বলছে দেখো, বলছে কত উপায়ে একটি কমিটি গঠন করা সম্ভব যাতে নির্দিষ্ট 3 জন লোক সর্বদা বাদ পড়ে, নির্দিষ্ট 3 জন লোক সর্বদা বাদ পড়ে।
তাহলে 15 জন থেকে 9 জনের একটি কমিটি তৈরি করতে হবে, যেখান থেকে 3 জন লোক সবসময় বাদ যাবে। তাহলে যারা বাদ যাবে তাদেরকে আগে বিয়োগ করে দাও। তাহলে 15 জন ছিল, তার থেকে যে 3 জন বাদ যাবে তাদেরকে দেখো লেখা আছে নির্দিষ্ট 3 জন লোক সর্বদা বাদ যাবে। তাহলে সেই নির্দিষ্ট 3 জন মানে তাদেরকে আগে নির্দিষ্ট করাই আছে। তাহলে সেই 3 জনকে 15 জন থেকে আগে বাদ দিয়ে দাও। তাহলে থাকছে কতজন? থাকছে হচ্ছে 12 জন। এবার তাহলে আমাদের 12 জন থেকে 9 জন করে নিয়ে কমিটি তৈরি করতে হবে। দ্যাট মিনস 12C9। আমাদের উত্তর হবে অপশান সি। 2-এর দাগে দেখো তো কী বলছে। দেখো 2-এর দাগে কী বলছে, কত উপায়ে একটি কমিটি গঠন করা সম্ভব যাতে নির্দিষ্ট 3 জন লোক সর্বদা থাকে। নির্দিষ্ট 3 জন লোক সর্বদা থাকে। তাহলে নির্দিষ্ট যেই 3 জন লোক সব সময় প্রত্যেকটা কমিটিতে থাকবে, মানে দেখো আমি 15 জন থেকে 9 জন করে নিয়ে কমিটি তৈরি করব, যার মধ্যে 3 জন সবসময় থাকবে। মানে এই যে 9 জনের কমিটি তৈরি হচ্ছে, তার মধ্যে এমন 3 জন লোক থাকবে যারা আমি যত উপায়ে 9 জনের কমিটি তৈরি করব, প্রত্যেকটা উপায়ে ওই 3 জন অবশ্যই করে থাকবে। তার মানে যে 3 জন প্রত্যেকটা উপায়ে থাকবে, সেই 3 জনকে তুমি আলাদা সরিয়ে রাখো। তাহলে সরিয়ে রাখলে এখন তাহলে আমার লোক সংখ্যা কত হলো? 15 - 3। তার থেকে আমার কতজন করে চুজ করতে হবে? 9 - 3। কারণ টোটাল 9, তার মধ্যে 3 জন যারা সব সময় থাকবে তাদেরকে আমি সরিয়ে রেখেছি আগে। রেখে বাদবাকি টোটাল আছে কতজন? 12 জন। 15 - 3। তার থেকে আমার নির্বাচন করতে হবে কজন? 6 জন, মানে হচ্ছে 9 - 3। কারণ 6 জন নির্বাচন করবো আর 3 জন তো আগে থাকতে আছেই। তাহলে 6 × 3 = 9 জন। তখন আমাদের এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 12C6। এখানে অ্যান্সার হবে কত? এখানে অ্যান্সার হবে হচ্ছে 12C6। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 5-এর দাগের অঙ্ক দেখো। আচ্ছা, 5-এর দাগের অঙ্কটা এখানে পড়ো কী বলছে। বলছে একটি কোম্পানি নির্দিষ্ট 8 জন ভদ্রমহিলা ও 7 জন ভদ্রলোকের মধ্য থেকে 3 জন ভদ্রমহিলা ও 4 জন ভদ্রলোক নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। আচ্ছা, 8 জন ভদ্রমহিলা মিন্স আমি ধরলাম 8 জন হচ্ছে ফিমেল, হলো। আর 7 জন ভদ্রলোক মানে 7 জন মেল। ওকে। আচ্ছা, এবারে কি বলছে, 8 জন থেকে আমার নিতে হবে 3 জন ভদ্রমহিলা, 8 জন থেকে 3 জন ভদ্রমহিলা, আর 7 জন থেকে 4 জন ভদ্রলোক নিতে হবে, 4 জন ভদ্রলোক নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। এবারে দেখো, এবারে কোশ্চেন বলছে। কোশ্চেন কি বলছে দেখো, বলছে কত উপায়ে কমিটি গঠন করা যায়। তাহলে ফার্স্ট 1-এর দাগের যে কোশ্চেন, কত উপায়ে একটা কমিটি গঠন করা যায়, তাহলে কী হবে? 8C3, 8 জন থেকে 3 জন, ইন্টু 7C4, মানে 7 জন থেকে 4 জন। তার মানে কী হবে দেখো, 8C3 × 7C4, মানে আমাদের অপশান বি চলে এলো। ওকে। দেখো 5-এর 2-এর দাগেরটা কী বলছে দেখো। 5-এর 2-এর দাগেরটা বলছে শ্রীযুক্ত ওয়াই যদি একজন সদস্য হন, তবে শ্রীমতী এক্স কমিটিতে থাকতে অস্বীকৃত হন, এমন কতগুলি ক্ষেত্র হতে পারে। তারপর দেখো, এমন কমিটি তোমাকে বের করতে হবে যেখানে ওয়াই থাকলে এক্স থাকবে না, বা এক্স থাকলে ওয়াই থাকবে না। ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে 8 জন হচ্ছে ফিমেল আছে। 8 জন ফিমেল মানে কি, ভালো করে মনে রাখবে, ফিমেল মানে কি শ্রীমতী, মানে এখানে ধরো এক্স, মানে এদের মধ্যে একজন হচ্ছে এক্স আছে। আর 7 জন হচ্ছে মেল আছে। 7 জন মেল মানে কি 7 জন ভদ্রলোক, এদের মধ্যে একজন হচ্ছে ওয়াই, শ্রীমান ওয়াই। ঠিক আছে। তাহলে ওয়াই থাকলে এক্স থাকবে না, আবার এক্স থাকলে ওয়াই থাকবে না। তাহলে প্রথমে আমি করব যে সেই সমস্ত কমিটি যেখানে হচ্ছে ওয়াই থাকবে না, সেই সমস্ত কমিটি যেখানে ওয়াই থাকবে না। তাহলে ওয়াই যেহেতু থাকবে না, তাহলে এক্স থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে কি, তার মানে 8C3, মানে 8টা থেকে 3 জন করে নিয়ে যত রকমের কম্বিনেশন হয় সেটা নেওয়া যাবে। এখানে কি করব, ওয়াই থাকবে না। তাহলে এমন কমিটি, আমি আবার বলছি, প্রথমে আমি কি করছি, এমন কমিটি যেখানে ওয়াই থাকবে না। তাহলে ওয়াই যেহেতু থাকবে না, তাহলে 7 জন থেকে ওয়াইকে বাদ দিয়ে দাও, যে থাকবে না তাকে বাদ দিয়ে দাও। তাহলে তাকে বাদ দিলে থাকে আর 6 জন। 6 জন থেকে কত জন নিয়ে, 6 জন থেকে 4 জন করে নিয়ে কমিটি তৈরি হবে। তাহলে এইটা কি হলো না, এই কমিটিগুলোতে ওয়াই থাকবে না। এখানে এমন কমিটি তৈরি করলাম যেটা হচ্ছে ওয়াই থাকবে না। আচ্ছা, প্লাস এবারে ধরো, এবারে এমন কমিটি আমি তৈরি করব যেখানে ওয়াই থাকবে, এক্স থাকবে না। ঠিক আছে, ওয়াই থাকবে, এখানে আমি এমন কমিটি তৈরি করব কি হবে না, এক্স থাকবে কিন্তু ওয়াই থাকবে না, তাহলে দেখো, তাহলে এক্স থাকবে, তাহলে এক্স যেহেতু থাকবে, তাহলে এখানে কি হবে দেখো। আচ্ছা, এক্স যেহেতু থাকবে, তাহলে এক্স থাকবে মানে কি, এই যে 8 জন আছে, 8 জনের থেকে যে আমি 3 জন করে নিয়ে কম্বিনেশন করব, সেই কম্বিনেশনে সবসময় এক্স থাকবে, সরি একটু ভুল হচ্ছে, এটা ওয়াই থাকবে না তো এখানে করলাম। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে, এখানে এটা করবে এক্স থাকবে না কিন্তু ওয়াই থাকবে, কারণ ওয়াই থাকবে না তো আগে আমি বের করে ফেলেছি। তাহলে এখানে কি হচ্ছে না, এক্স থাকবে না কিন্তু ওয়াই থাকবে। আচ্ছা, এক্স থাকবে না মিন্স দেখো, 8 জন ভদ্রমহিলা, তার থেকে 3 জন করে নিয়ে কমিটি তৈরি করতে হবে যেখানে এক্স থাকবে না। তাহলে যে থাকবে না তাকে আগে বাদ দিয়ে দাও। তাহলে তাকে বাদ দিলে 8 জন থেকে এক্সকে বাদ দিলে থাকে 7 জন। 7 জন থেকে 3 জন করে নিয়ে যত কম্বিনেশন সেটা তৈরি করব। এবারে দেখো, এবারে সেকেন্ড যে ওয়াই থাকবে, ওয়াইকে থাকতেই হবে। তার মানে কি, তার মানে এই যে 7 জন মেল রয়েছে, তার থেকে যে 4 জন করে নিয়ে আমি কম্বিনেশন তৈরি করব, সেই প্রত্যেকটা কম্বিনেশনে ওয়াই সবসময় থাকবে।
তাহলে যে সব সময় থাকবে তাকে আগে সরিয়ে রাখো, তাকে সরিয়ে রাখলে এখন থাকবে কজন, এখন 7 থেকে 1 বিয়োগ করলে থাকবে 6 জন। এবারে যেহেতু আমি ওয়াই প্রতিটা কম্বিনেশন থাকবে তাকে আমি সরিয়ে রেখেছি, তাহলে আর কজন করে কম্বিনেশন নিতে হবে, 6 জন থেকে আর 3 জন করে নিতে হবে, কারণ আমার নিতে হবে 4 জন করে, কিন্তু অলরেডি যে প্রত্যেকটা কম্বিনেশনে থাকবে সেই ওয়াই তাকে আমি আলাদা করে সরিয়ে রেখেছি। তাহলে আমার এখন 7 জন বিয়োগ 1 মানে 6 জন থেকে 4 জন বিয়োগ 1 3 জন করে আমার কম্বিনেশন নিতে হবে। তাহলে আমার এই যে কন্ডিশন, শ্রীযুক্ত ওয়াই যদি একজন সদস্য হন, শ্রীমতী এক্স কমিটিতে থাকতে অস্বীকৃত হন, সেটা কত উপায় আসবে না, সেটা হচ্ছে এই উপায়ে আসবে। দেখো এটা কোন অপশানে আছে, দেখো 8C3 ইন্টু 6C4, এই দেখো এইটা দেখো 8C3 ইন্টু 6C4 প্লাস 7C3 ইন্টু 6C3, দেখো 7C3 ইন্টু 6C3, তখন আমাদের অপশান এ হলো কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 6 থেকে অঙ্ক কি বলছে দেখো, বলছে কোনো সমতলে 10টি বিন্দু আছে, তার মধ্যে 4টে একরেখীয়। তাহলে কোনো সমতলে মোট 10টা বিন্দু আছে, তার মধ্যে 4টে বিন্দু একরেখীয় এবং অন্যগুলি কোনো 3টি একরেখীয় নয়। মানে অন্য দেখো একটা সমতলে 10টা বিন্দু আছে, তার মধ্যে 4টে একটা সরলরেখার উপরে আছে, তাহলে 4টে চলে গেলে বাকি থাকে 6টা, সেই 6টার মধ্যে কোনো 3টে একরেখীয় নয়। তাহলে কোনো 3টে একরেখীয় নয় মিনস কি, কনসেপ্টটা হচ্ছে 3টে কিংবা তার বেশি একরেখীয় হবে না, কারণ তার বেশি যদি মানে বিন্দু একরেখীয় হয় তার মানে 3টে একরেখীয় হবে। ধরো তুমি ভাবলে যে 3টে একরেখীয় নয়, তার মানে 4টে হতে পারে হয়তো, তাহলে 4টে যদি একরেখীয় হয় তার মানে 3টে একরেখীয় হচ্ছে। কি বলছে না, এই 4টে বাদ দিয়ে, এই 4টে একরেখীয়, এই 4টে বাদ দিয়ে বাকি যে বিন্দুগুলো 10টার মধ্যে, মানে বাকি 6টা বিন্দু, তাদের মধ্যে কোনো 3টে একরেখীয় নয়, তার মানে কোনো 3টে কিংবা তার বেশি বিন্দু একরেখীয় হবে না। ওকে, আচ্ছা এবারে কি বলছে, বলছে একের দাগের কোশ্চেন দেখো, একের দাগের কোশ্চেন কি বলছে, বলছে বিন্দুগুলি যুক্ত করে যতগুলি সরলরেখা পাওয়া যায়। তাহলে একটু ভালো করে দেখবে, দেখো মোট 10টা বিন্দু, তার থেকে দুটো করে বিন্দু নিয়ে একটা সরলরেখা হয়, এরকম দুটো বিন্দু নিয়ে একটা সরলরেখা। তাহলে কি করবো না, 10টা বিন্দু থেকে দুটো করে বিন্দু নিয়ে যতগুলো কম্বিনেশন হয় ততগুলো সরলরেখা, কিন্তু একটা কন্ডিশন আছে কি না, 4টে বিন্দু একটা সরলরেখার ওপরে আছে। তাহলে দেখো যে 4টে বিন্দু একটা সরলরেখার ওপরে আছে, সেই 4টে বিন্দুর মধ্যে দুটো করে বিন্দু নিয়ে কম্বিনেশন করলে তারা যতগুলো সরলরেখা দেবে সব সরলরেখা এর মধ্যে আছে, এই কাউন্টের মধ্যে আছে। আমি আবার বলছি, 10টা বিন্দু ছিল, তার মধ্যে দুটো করে বিন্দু নিয়ে কতগুলো সরলরেখা হয় সেটা হচ্ছে এইটা। এর মধ্যে কোন কোন সংখ্যা, মানে কোন কোন সরলরেখাগুলো আছে না, এই যে 4টে বিন্দু যারা হচ্ছে একটা সরলরেখায় আছে, এদের মধ্যেও দুটো করে বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা, সেই নাম্বারটা এই সংখ্যার মধ্যেই আছে। তাহলে সেইটা আমাকে বাদ দিতে হবে। কেন মানে বাদ দিতে হবে, কারণ ধরো এই যে বিন্দুগুলো, এদের মধ্যে তুমি যে কোনো দুটো সরলরেখা নিয়ে নাও, যে কোনো দুটো বিন্দু নিয়ে নাও, নিয়ে তাদেরকে তুমি যদি যোগ করো, তারা ধরো এই বিন্দু এদেরকে যোগ করলে যে সরলরেখা দেবে, আবার এই বিন্দু এদেরকে যোগ করলে সেই একই সরলরেখা দেবে। তার মানে এই কাউন্ট থেকে এদের যে 4টে একই সরলরেখায়, সেই 4C2 মানে এই যে 4টে বিন্দু একই সরলরেখাতে আছে, আমি এটা একটু বড্ড হয়ে গেছে, এই 4টে বিন্দু যে একই সরলরেখাতে আছে তাদের মধ্যে দুটো করে বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা হয় সেই কাউন্টিংটা বাদ দিতে হবে। এবার দেখো এই কাউন্টিংটা বাদ দেওয়ার জন্য এই যে একটা সরলরেখা এ কিন্তু বাদ চলে গেছে, তাহলে এ তো একটা সরলরেখা, তাহলে একটা +1 হবে। তাহলে এই হলো আমার অ্যান্সার। তাহলে একটু ভালো করে বুঝবে, দেখো আমার 10টা বিন্দু ছিল কোনো একটা সমতলে, তার থেকে দুটো করে বিন্দু নিয়ে যতগুলো কম্বিনেশন হয় সেটা সরলরেখার সংখ্যা হবে। কিন্তু গল্পটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে 4টে বিন্দু এমন আছে যারা একটা সরলরেখার উপরে, তাহলে 4টে বিন্দুর মধ্যে দুটো করে বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা হয় সেই কাউন্টিং নাম্বারটা এর মধ্যে ছিল, তাহলে সেই নাম্বারটা আমাকে বাদ দিতে হবে। এবং সেই নাম্বারটা বাদ দিলে তাহলে এই যে সরলরেখা এ তো নিজে একটা সরলরেখা, তাহলে এও বাদ চলে যাচ্ছে, এই 4C2-র মধ্যে এই সরলরেখাটা আছে। ঠিক আছে, তাহলে ওকে আমি +1 করলাম। বোঝা গেল আশা করি? তখন আমাদের অ্যান্সার চলে এলো কি, আমাদের অ্যান্সার চলে এলো হচ্ছে অপশান ডি। ওকে, দুয়ের দাগে দেখো, দুয়ের দাগে কী বলছে, বলছে বিন্দুগুলি যুক্ত করে যতগুলি ত্রিভুজ পাওয়া যায়। এবারে দেখো গল্পটা, বিন্দুগুলো যুক্ত করে যতগুলো ত্রিভুজ পাওয়া যায়, তাহলে আমার 10টা বিন্দু, তার মধ্যে 3টে করে নিয়ে যতগুলো কম্বিনেশন, কারণ একটা ত্রিভুজ তৈরি করতে গেলে 3টে বিন্দু আমার লাগে, তাহলে 10টা বিন্দু থেকে 3টে করে বিন্দু নিয়ে যতগুলো কম্বিনেশন তৈরি করা যায় সেটা হলো 10C3। এবার যেহেতু গল্পটা এরকম ছিল যে 3টে বিন্দু একই সরলরেখার ওপরে, তাহলে এদের মধ্যে এই যে 4টে বিন্দু একই সরলরেখার হচ্ছে ওপরে, তাহলে এই 4টে বিন্দুর মধ্যে কোনো 3টে বিন্দু নিয়ে দেখো কোনো ত্রিভুজ আসবে না, যেহেতু এই 4টে বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত। তাহলে কিন্তু এদের মধ্যে 3টে বিন্দু নিয়ে যে ত্রিভুজের সংখ্যা সেটা কিন্তু এর মধ্যে কাউন্ট হয়েছে, তাহলে সেটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি কি বাদ দেবো না, যে 4টে বিন্দু একই সরলরেখাতে আছে সেই 4টে বিন্দু থেকে 3টে করে বিন্দু নিয়ে যতগুলো ত্রিভুজ হয় সেই সংখ্যাটা এর থেকে আমি বাদ দেবো, কারণ এর মধ্য থেকে যে কোনো 3টে বিন্দু নিয়ে ত্রিভুজ তারা দেবে না, কারণ তারা একটা সরলরেখার ওপরে আছে। তার মানে আমাদের অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 10C3 - 4C3, 10C3 - 4C3, দ্যাট মিনস অপশান সি। দেখো এখানে কিন্তু আর +1 হবে না, কারণ এটা ত্রিভুজ বলেছে, এটা সরলরেখা ছিল তাই +1 হয়েছে, কারণ এ নিজে একটা সরলরেখা, মানে এই 4টে বিন্দু যে সরলরেখার ওপরে আছে তারা তো একটা সরলরেখা দিচ্ছে, তাই ওখানে +1 হয়েছিল সরলরেখার ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়।
নেক্সট দেখো, নেক্সট 7 দাগের অঙ্ক কি বলছে দেখো। 7 দাগের অঙ্ক বলছে একটি সমতলে অবস্থিত 15টি বিন্দু আছে। তাহলে একটা সমতলে 15টা বিন্দু, যার মধ্যে 4টে বিন্দু একই সরলরেখায়, দেখো সেম কন্ডিশন দেওয়া আছে, 4টে বিন্দু হচ্ছে একই সরলরেখায় এবং অন্য 5টি বিন্দু অন্য একটি সরলরেখায় অবস্থিত। তাহলে অন্য 5টা বিন্দু অন্য একটা সরলরেখায় অবস্থিত, 3 4 5 অন্য একটা সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, এবার দেখো কি বলছে, সরলরেখা দুটি সমান্তরাল এবং অবশিষ্ট 6টি বিন্দুর মধ্যে কোনো 3টি সমরেখ নয়। ঠিক আছে, তার মানে দেখো কি বলছে, বলছে এখানে যে 15খানা বিন্দু, তার মধ্যে 4টে বিন্দু একটা সরলরেখায়, 5টা বিন্দু অন্য একটা সরলরেখায় এবং সরলরেখা দুটি সমান্তরাল। তাহলে সরলরেখা দুটি কি বলেছে, সমান্তরাল। তাহলে এইটা আমি এর সমান্তরালের মতো আঁকাই আছে, শুধু একটু সরিয়ে দিই, দেখো এইটার সঙ্গে সমান্তরাল। ওকে, আচ্ছা এবারে কি বলছে, বলছে সরলরেখা দুটি সমান্তরাল এবং অবশিষ্ট 6টি বিন্দুর মধ্যে কোনো 3টি সমরেখ নয়। তার মানে কি, অবশিষ্ট যে 6টা বিন্দু থাকবে, কারণ এখানে 4টে আর এখানে এই সরলরেখাতে 4টে আর এখানে 5টা, তাহলে 5 4 মোট 9খানা বিন্দু। তাহলে মোট 15 থেকে 9খানা বাদ দিলে 6খানা বিন্দু থাকে, সেই 6খানার মধ্যে বাকি 3টে কিংবা তার বেশি আর কোনো, এখানে বলে যাচ্ছে বাকি 3টে খুব সমরেখ নয়। তার মানে কি, 3টে যেহেতু সমরেখ নয়, তার মানে তার থেকে আর বেশি বিন্দু সমরেখ হবে না। ওকে, এবারে ফার্স্ট কোশ্চেন কি করছে, বিন্দুগুলি যুক্ত করে যতগুলি সরলরেখা পাওয়া যায়। মানে ঠিক আমার আগেরটার মতো কনসেপ্ট। তাহলে দেখো 15টা বিন্দু থেকে দুটো করে বিন্দু নিয়ে কতগুলো সরলরেখা তৈরি করা যায় সেই সংখ্যাটা আমি আগে লিখে ফেলবো। তাহলে সেটা কত হবে, সেটা হবে 15C2। ওকে, এবার আমি বাদ দেবো। দেখো প্রথম এই যে সরলরেখা, এই সরলরেখাটা যেখানে 4টে বিন্দু আছে, তাহলে তার থেকে দুটো করে নিয়ে, 4টে থেকে দুটো করে নিয়ে যতগুলো সরলরেখা সেটা বাদ চলে যাবে, কারণ সেটা এই কাউন্টের মধ্যে আছে। সেটা এখানে সেটা এখানে আসবে না। কেন আসবে না, কারণ এই 4টে থেকে দুটো করে নিয়ে তুমি যাই সরলরেখা তৈরি করো না কেন, সে আলটিমেটলি একটাই সরলরেখা দেবে যার উপরে আছে। তাহলে 4C2 তুমি বাদ দিলে। সিমিলারলি যার উপরে 5টা আছে, সেই 5টা বিন্দু থেকে দুটো করে বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা, সেই কাউন্টিংটাও বাদ দিতে হবে, কারণ সেটা এর মধ্যে আছে। কারণ এটা বাদ দিলে তাহলে 4C2 বাদ চলে গেল, 5C2 কাউন্টিং বাদ চলে গেল। কিন্তু বাদ যাওয়ার জন্য এই দুটো সরলরেখা বাদ চলে গেছে, কিন্তু এরা তো নিজেরা একটা করে সরলরেখা, যার উপরে 4টে বিন্দু আছে, যার উপরে 5টা বিন্দু আছে। তাহলে আমার আবার +2 হবে, কারণ এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, এই দুটো সরলরেখা কাউন্ট করতে হবে, +2 হবে। তখন আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এইটা 15C2 -4C2 -5C2 +2। দেখো 2 এর দাগের কী বলছে, দেখো 2 এর দাগেরটা বলছে বিন্দুগুলি যুক্ত করে যতগুলি ত্রিভুজ পাওয়া যায়। তো সেম আগের কনসেপ্ট। তাহলে 15টা বিন্দু থেকে 3টে করে বিন্দু নিয়ে যতগুলো ত্রিভুজ হয় সেই সংখ্যাটা আমি প্রথম কাউন্ট করলাম। এবার এর থেকে কারা বাদ যাবে না, যে 4টে বিন্দু এক রেখাতে আছে তাদের থেকে 3টে করে নিয়ে যতগুলো ত্রিভুজ সেই সংখ্যাটা বাদ যাবে, মাইনাস যে 5টা বিন্দু এক রেখাতে আছে তাদের থেকে 3টে করে বিন্দু নিয়ে যতগুলো ত্রিভুজ সেই সংখ্যাটা বাদ চলে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 15C3 -4C3 -5C3, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে অপশান এ। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাও। দেখো 8 দাগের অঙ্ক, দেখো 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে 0 থেকে 8 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8, 0 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি একাধিকবার ব্যবহার না করে, কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না, একাধিকবার ব্যবহার না করে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা হলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার মানে কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা হলো। তারপরে দেখো এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6, 6 অঙ্কের সংখ্যা, 6টা ঘর কাটলাম। এবার দেখো 1 দাগের অঙ্ক কি বলছে দেখো, 1 দাগের অঙ্ক বলছে যে অঙ্কসমূহের মান বাম দিক থেকে ঊর্ধ্বক্রমে থাকবে এমন সংখ্যার সংখ্যা। অঙ্কসমূহের মান তোমার বাম দিক থেকে ঊর্ধ্বক্রমে থাকবে। তাহলে বাম দিক থেকে ঊর্ধ্বক্রম মিন্স এখানে তুমি যদি 0 বসাও, তাহলে এখানে মানে এখানে 0 না, এখানে ধরো আমি বললাম এখানে মানে এখানে 3 বসবে, তাহলে এখানে 2 বসবে না, মানে 3-এর থেকে ছোটো এইদিকে কেউ আর বসবে না, কারণ এখানে কি বলেছে, বাম দিক থেকে ঊর্ধ্বক্রমে থাকবে। তার মানে যে সংখ্যাটা বসবে তার ডান দিকের ঘরে তার থেকে বড় সংখ্যা বসতে হবে। এই হচ্ছে গল্প। আমি আবার বলছি, যে সংখ্যাটা যে ঘরে বসবে তার ডান দিকের ঘরে তার থেকে বড় সংখ্যা বসতে হবে, তবে মানের ঊর্ধ্বক্রমে থাকবে, বাম দিক থেকে ঊর্ধ্বক্রমে থাকবে। তাহলে এই রকম কতগুলো সংখ্যা তৈরি করা যায়। গল্পটা দেখো, আমার 6 অঙ্কের সংখ্যা, তাহলে 6 অঙ্কের সংখ্যা মিনস আমার 6টা অঙ্ক চুজ করতেই হবে। যেই 6টা অঙ্ক তুমি চুজ করবে সেইগুলো দিয়ে ওই কন্ডিশন মেনটেন করে কতগুলি সংখ্যা তৈরি করা যায়। দেখো আমার যদি এই কন্ডিশন না দিত, তাহলে আমি কি বলতাম, 6টা অঙ্ক চুজ করলাম 6 ফ্যাক্টোরিয়াল, প্রথমে চুজ করবো 6টা অঙ্ক, তারপর তাদের দিয়ে কতগুলো সংখ্যা তৈরি হবে 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটা কন্ডিশন বলেছে যে তুমি যে 6টা অঙ্ক চুজ করবে সে যেই ঘরে বসবে তার ডান দিকে যাবে তার থেকে বড় সংখ্যা বসে। আবার ধরো, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি চুজ করলাম হচ্ছে 1 2 4 5 7 আর 8 আমি চুজ করলাম। তাহলে এই যে 6টা অঙ্ক আমি চুজ করলাম, এই 6টা অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে। দেখো এই 6টা অঙ্ক দিয়ে একটাই সংখ্যা তৈরি করা যাবে। কেন, কারণ তুমি যে ঘরে যাকে বসাবে তার ডান দিকের ঘরে তার থেকে বেশি বসাতে হবে। তার মানে দেখো এই সংখ্যা দিয়ে একমাত্র, মানে এই যে 6টা অঙ্ক আমি চুজ করলাম, এই 6টা অঙ্ক দিয়ে একমাত্র দেখো এই সংখ্যাটাই তৈরি করা যায়, আদারওয়াইজ সম্ভব না। কারণ এই সংখ্যাটা তৈরি করলে তবে কন্ডিশন মেনটেন করবে কি না, বাম দিক থেকে ঊর্ধ্বক্রমে থাকবে। তার মানে তুমি যত উপায়ে 6টা অঙ্ক চুজ করতে পারো, প্রত্যেকটা উপায়ের ক্ষেত্রে তুমি একটা করে সংখ্যা পাবে।
প্রত্যেকটা উপায়ের ক্ষেত্রে তুমি একটা করে সংখ্যা পাবে। তার মানে এখানে আমাদের গল্প হচ্ছে এই রকম যে তুমি শুধু 6টা অঙ্ক চুজ করলেই কাজ শেষ, আর কিছু করার দরকার নেই। কারণ যে 6টা অঙ্ক তুমি চুজ করবে প্রত্যেকটা উপায়ে তুমি একটা করেই সংখ্যা পাবে। যেমন এখানে একটা, যেমন এই যে আমি 6টা অঙ্ক চুজ করলাম, তাহলে এই উপায়টা দিয়ে আমি দেখো একটাই সংখ্যা পেলাম, একটাই সংখ্যা পাবো, আর পাবো না। বোঝা গেল? তাহলে এখন কোশ্চেন হলো যে এই 6টা অঙ্ক আমি কত উপায়ে চুজ করতে পারি, এই 6টা অঙ্ক কত উপায়ে চুজ করতে পারি। দেখো এই যে চুজটা আমি করব এর মধ্যে শূন্যকে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ যদি আমি শূন্য চুজ করি কোনো একটা ধরো উপায়ে, আমি শূন্যটাকে নির্বাচন করলাম, ধরো আমি বললাম 0, 2, 4, 6, 7, 8, তাহলে এই যদি 6টা অঙ্ক আমি চুজ করি তাহলে এদের দ্বারা যে সংখ্যাটা হবে সেটা কিন্তু 6 অঙ্কের হবে না। কারণ আমি কী বললাম, প্রত্যেকটা উপায়ের ক্ষেত্রে আমি একটা করে সংখ্যা পাবো। কন্ডিশন কি না, বাম দিক থেকে ঊর্ধ্বক্রমে থাকবে। তাহলে দেখো এই যে 6টা অঙ্ক আমি চুজ করলাম, এদের যে সংখ্যাটা তৈরি হবে 6 অঙ্কের, কন্ডিশন মেনে সেটা হবে এটা। কিন্তু এটা 6 অঙ্কের সংখ্যা নয়, কারণ বাম দিকে 0 আছে, বাম দিকে 0 থাকলে সেটা 6 অঙ্কের সংখ্যা হয় না, সেটা 5 অঙ্কের সংখ্যা। তাহলে এই কন্ডিশনে তুমি 0টাকে চুজ করতে পারবে না, কারণ 0টাকে চুজ করলে তাকে সবসময় তোমাকে এই ঘরেই রাখতে হবে, কারণ কন্ডিশন অনুযায়ী যে সংখ্যাটা যে ঘরে বসবে তার ডান দিকের ঘরগুলোতে তার থেকে বেশি মানের অঙ্ক থাকতে হবে। তাহলে আমি এই ক্ষেত্রে 0টাকে কোনোদিন চুজ করতে পারবো না। তার মানে কি, তার মানে আমার 0টাকে বাদ দিয়ে বাকি 6টা অঙ্ক চুজ করতে হবে। তাহলে 0টাকে বাদ দিলে বাকি অঙ্কের সময় কত, 8টা। তাহলে 8টা থেকে আমার 6টা অঙ্ক চুজ করতে হবে, করলেই আমার কাজ শেষ। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে অপশান বি, 8C, 6। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট 2 এর দাগের অঙ্ক দেখো, 2 এর অঙ্ক কী বলছে, অঙ্ক সময়ের মান বাম দিক থেকে অধক্রমে থাকবে। এবারে কি না, আমি যে চুজ করছিলাম তাদের মানগুলো আমি এমন সাজাবো কি বড় থেকে ছোট। ধরো আমি এইটা যদি চুজ করি সেই ক্ষেত্রে আমার সংখ্যাটা কেমন আসবে না, সংখ্যাটা আসবে 8, 7, 5, 4, 2, 1। আমি যদি এইটা চুজ করি সেই ক্ষেত্রে সংখ্যাটা কেমন আসবে, 8, 7, 6, 4, 2, 0। বোঝা যাচ্ছে? তার মানে দেখো যত উপায়ে আমি নাম্বারগুলো চুজ করব এই কন্ডিশনে প্রত্যেকটা উপায়ের জন্য আমি একটা করে সংখ্যা পাবো। যেমন এই উপায় যদি আমি চুজ করি 6টা অঙ্ক, আমি এই একটা সংখ্যা পাবো। আবার এই উপায় যদি আমি চুজ করি আমি এই একটা সংখ্যা পাবো। এখানে যেটা মনে রাখতে হবে যে এখানে 0টা নেওয়া যাবে, কারণ মানের অধক্রমে বলেছে। কি বলেছে? বাম দিক থেকে অধক্রমে থাকবে। তার মানে এখানে 0টা চুজ করা যাবে। তাহলে এখানে আমার তাহলে যেহেতু 0 চুজ করতে পারছি, তাহলে কটা সংখ্যা? 9টা। তাহলে 9টা থেকে আমি 6টা কত উপায়ে নির্বাচন করতে পারি। তাহলে এখানে এটা গেল অপশান এ। বোঝা গেল? দেখো 9 দাগের অঙ্ক দেখো কি বলছে, দেখো 9 অঙ্ক বলছে 4 জন মহিলা 7 জন পুরুষের মধ্য থেকে 6 জনের একটি কার্যনির্বাহক সমিতি গঠন করতে হবে, সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, 4 জন মহিলা মানে আমি দিচ্ছি ফিমেল, আর 7 জন পুরুষ মানে আমি দিচ্ছি মেল। এখান থেকে 6 জনের একটি কার্যনির্বাহী সমিতি একটা গঠন করতে হবে, তার মানে 6 জনের একটা সমিতি গঠন করতে হবে, সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলি। আচ্ছা, 1 দাগের প্রশ্ন বলছে কেবলমাত্র 2 জন মহিলা সদস্য থাকবে এমন কমিটি। কেবলমাত্র মিন শুধুমাত্র 2 জন মহিলা, তার মানে সেই 2 জন আসবে 4 জন থেকে, 4C2। তাহলে দেখো মোট 6 জনের টিম, তাহলে তার মধ্যে 2 জন মহিলা, তাহলে সেই 2 জন আসবে 4 জন থেকে, 4C2। তাহলে বাকি 4 জন আসবে 7 জন থেকে, 7C4। তার মানে হিসাবে 4C2 ইন্টু 7C4, অপশান সি। আচ্ছা, 2 একটা দেখো তো কি বলছে। 2 একটা বলছে অন্তত 2 জন মহিলা থাকবে। ওই অন্তত বা কমপক্ষে যখন বলবে তখন কি ততগুলো থাকবে কিংবা তার বেশিও থাকতে পারে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে অন্তত 2 জন মহিলা। তাহলে অন্তত 2 জন মহিলার মানে হলো তুমি কি করবে না, 4 জন থেকে 2 জন মহিলা থাকবে, আর বাকি যেহেতু 6 জনের টিম তাহলে বাকি 4 জন থাকবে 7 জন থেকে, এটা একটা কেস। প্লাস আচ্ছা 4 জন থেকে 3 জন মহিলা থাকতে পারে, তাহলে 7 জন থেকে বাকি 3 জন আসবে, কারণ দেখো এই 2 4 6, এই 3 3 6, মোট 6 জন রাখতে হবে। আর দেখো 4 জন মহিলা থেকে 4 জনেই আসতে পারে, আর তাহলে 7 জন থেকে কজন আসবে? 2 জন। তাহলে এটা একটা অ্যান্সার হবে। দেখো দেখো মানে এখানে এরকম অ্যান্সার নেই, কিন্তু এটা একটা অ্যান্সার হবে। আর একটা অ্যান্সার কী করা যায় না, দেখো এখানে যেরকম দেওয়া আছে, তুমি দেখো মোট আমাদের কতজন, মোট হচ্ছে দেখো 11 জন, মোট 11 জন। তাহলে 11 জন থেকে 6 জনকে নিয়ে টিম তৈরি করতে হবে, যেখানে কম করে 2 জন মহিলা থাকবে, কম করে 2 জন মহিলা থাকবে। তাহলে আমি কি করলাম, প্রথমে 11 থেকে 6 জনকে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় করলাম। এবার এর থেকে আমি কাদেরকে বাদ দেবো না, এর থেকে আমি এমন কমিটি বাদ দেবো যার মধ্যে 2 জনের থেকে কম মহিলা আছে। তাহলে 2 জনের থেকে কম মহিলা মানে ধরো কোনো মহিলা নেই একটা, তাহলে কোনো মহিলা যদি না থাকে তাহলে 6 জনই 6 জন পুরুষ, এইরকম কমিটির সংখ্যা বাদ দেবো। আর কি বাদ দেবো না, ধরো একজন মহিলা আছে, তাহলে একজন মহিলা থাকবে, এরকম কমিটির সংখ্যা কী হবে না, 4C1 ইন্টু 7C5। তার মানে 11C6 এর মধ্যে 6 জনকে নিয়ে যত কমিটি তৈরি করা যায় সেই সংখ্যাটা আছে। এবার যে তোমাদের কন্ডিশন হচ্ছে যে অন্তত 2 জন মহিলা থাকতে হবে, তার মানে কি, তার মানে এই সংখ্যাটা থেকে আমরা এরকম কমিটির সংখ্যা বাদ দেবো যার মধ্যে কোনো মহিলা নেই, সেটা হচ্ছে এইটা, আর যার মধ্যে একজন মহিলা আছে সেটা হচ্ছে এইটা। এই দুটো মানে কমিটির সংখ্যা আমরা বিয়োগ করে দিলে আমাদের অন্তত 2 জন মহিলা থাকবে এরকম কমিটি পাওয়া যাবে। তার মানে আমাদের এখানে অপশান হবে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
দেখো 10-এর দাগের দেখো কি বলছে, 6 জন মহিলা 4 জন পুরুষ, 6 জন মহিলা মানে 6 জন ফিমেল, 4 জন পুরুষ মানে 4 জন মেল। পুরুষের মধ্য থেকে 5 জনের একটা কমিটি তৈরি করতে হবে, ঠিক আরেকটা মতো 5 জনের কমিটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখো একের দাগের প্রশ্নে কি বলছে, বলছে কেবলমাত্র 2 জন মহিলা সদস্য থাকবে। তাহলে ঠিক আগেরটা মতো কেবলমাত্র 2 জন থাকবে মানে ঠিক 2 জন, তাহলে 2 জন আসবে মহিলা থেকে, যেহেতু 5 জনের টিম তাহলে বাকি 3 জন আসবে 4 জন পুরুষ থেকে, তার মানে 6C2 ইন্টু 4C3, এটা হলো অপশান ডি। আচ্ছা 2-এর দাগের কি বলছে দেখো, 2-এর দাগের বলছে অন্তত 2 জন মহিলা সদস্য থাকবে। তাহলে অন্তত 2 জন মহিলা সদস্য থাকবে তার মানে কি, তার মানে দেখো কমপক্ষে 2 জন মহিলা থাকবে। তাহলে এই রকম কমিটির সংখ্যা কি হবে, তাহলে কমপক্ষে, তাহলে ঠিক আগেরটার মতো কমপক্ষে 2 জন মহিলা থাকবে, সেটা বের করতে গেলে আমাকে এইরকম সংখ্যা বাদ দিতে হবে। কিরকম দেখো, আগেরটার মধ্যে দেখো এখানে অপশান যেরকম আগেরটাই আমি শিখেছিলাম সেরকম অপশান নেই, তাহলে এখানে যেরকম অপশান আছে সেরকমভাবে করি। আচ্ছা দেখো কমপক্ষে 2 জন মহিলা থাকবে, তার মানে আমার মোট কতজন আছে, মোট আছে 6×4 10 জন। তাহলে আমি 10 জন থেকে 5 জন করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় করবো, এর থেকে বাদ দেবো কি না, একজনও মহিলা থাকবে না এরকম কমিটির সংখ্যা, এরকম টিমের সংখ্যা বাদ দেবো, আর কমিটি বা টিম যাই থাক, কমিটি বা টিমের সংখ্যা বাদ দেবো, আর যেখানে একজন মহিলা আছে সেরকম টিমের সংখ্যা বাদ দেবো, কারণ আমার এরকম কমিটির সংখ্যা চেয়েছে যেখানে অন্তত 2 জন মহিলা থাকবে, অন্তত 2 জন মহিলা থাকবে। তাহলে এখান থেকে আমি বাদ দেবো কি, এইরকম কমিটির সংখ্যা যেখানে একজনও মহিলা নেই, তার মানে একজনও মহিলা নেই মানে 6C0, তার উপরে ডিপেন্ড করে দেখো আমার 5 জনের টিম তৈরি করতে হবে। তাহলে আমার মেল দেখো, একজনও যদি মহিলা আমি না নিই তাহলে সবগুলো কী নিতে হবে, সবগুলো মেল নিতে হবে, কিন্তু মেল তো আছে আমার 4 জন, মেল আছে আমার 4 জন, কমিটি তৈরি করতে হবে 5 জনকে নিয়ে। তার মানে এটা কোনোদিন সম্ভব নয় যে একজন মহিলাকে না নিয়ে কমিটি 5 জনের কমিটি তৈরি করা যাবে, এটা কোনোদিন সম্ভব নয়। কারণ যদি আমি মহিলা কাউকে না নিই তাহলে আমার 5 জনের কমিটি তৈরি করতে গেলে 5 জন মেল নিতে হবে, কিন্তু মেল তো আছে আমার 4 জন। তাহলে এইরকম কমিটির সংখ্যা কোনোদিন থাকবে না যেখানে যে একজনও মহিলা নেব না। আচ্ছা এবার তাহলে কি, এবারে তাহলে একজন মহিলা থাকবে এরকম কমিটির সঙ্গে কী হবে না, একজন মহিলা থাকবে 6C1 ইন্টু 4C4, তাহলে এইটা বাদ চলে যাবে। আমি আবার বলছি আমার টোটাল 10 জন, তার থেকে 5 জন করে নিয়ে কমিটির সংখ্যা 10C5 এটা। এবার এর থেকে যেহেতু আমার এরম কমিটি রাখতে হবে যেখানে অন্তত 2 জন মহিলা আছে, তাহলে আমার একজনও মহিলা নেই এরম কমিটির সংখ্যা বাদ যাবে, আর একজন মহিলা আছে এরম কমিটির সংখ্যা বাদ চলে যাবে, যেহেতু আমাদের অন্তত 2 জন মহিলা থাকবে এরম কমিটির সংখ্যা চেয়েছে। তাহলে একজনও মহিলা নেই এরম কমিটি তৈরি করা সম্ভব নয়, কারণ যদি আমি একজন মহিলা না নিয়ে থাকি, একজনও মহিলা না নিয়ে থাকি, তাহলে সেখানে 5 জনের কমিটি তৈরি করতে গেলে মিনিমাম 5 জন পুরুষের দরকার, কিন্তু এখানে আছে 4 জন পুরুষ, তাহলে একজনও মহিলা থাকবে না এরম কমিটি গঠন করা সম্ভবই নয়। এবারে তাহলে কাকে বাদ দেবো না, একজন মহিলা থাকবে এইরকম কমিটি আমি বাদ দিয়ে দেবো, তাহলে একজন মহিলা থাকবে এরকম কমিটির সংখ্যা এটা হচ্ছে বাদ দিলে আমাকে যেটা পড়ে রইলে সেটা হচ্ছে দেখো অপশান বি। বোঝা গেল, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 3-এর দাগের অঙ্কটা বলছে অনধিক 2 জন মহিলা সদস্য থাকবে এইরকম কমিটির সংখ্যা, অনধিক 2 জন মহিলা সদস্য থাকবে, তার মানে ম্যাক্সিমাম 2 জন থাকবে, ম্যাক্সিমাম 2 জন থাকবে এইরকম কমিটি। তাহলে থাকলে 2 জন, যখন তোমার ম্যাক্সিমাম বলবে তার মানে কি ম্যাক্সিমাম 2, তার থেকে কমও হতে পারে, তাহলে ম্যাক্সিমাম 2 থাকবে মানে কি 6C2 ইন্টু 4C3, এইটা হবে প্লাস। আচ্ছা এবার আমি মহিলা সংখ্যা কমাবো, কারণ বলেছে ম্যাক্সিমাম 2 জন, অনধিক 2 জন, তার মানে কি ম্যাক্সিমাম 2 জন, তার মানে আমি একজন করবো একবার 0 করবো, তাহলে এবার একজন করলে কি হবে না 6C1 4C4, এবারে আমি 0 করবো, কী থেকে গেলাম 0 করলে তো আসবে না, কারণ আমি যদি 6C0 নিই, কোনো মহিলা না নিই, তাহলে আমার তো কমিটি করতে হবে 5 জনের, আছে তো পুরুষ আমার 4 জন, তাহলে 4 জন থেকে 5 জন আমি মানে কী করে নেবো, তাহলে এই কেসটা আসবে না, তার মানে এই দুটো কেস আসবে। কী কেস না 6C2 ইন্টু 4C3 প্লাস 6C1 ইন্টু 4C4, এটা হচ্ছে অপশান এ। বোঝা গেল, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 11 দাগে কি বলছে, একটি বাক্সে বিভিন্ন আকারে 4টি আপেল, বিভিন্ন আকারে, এটা খেয়াল দেখো বিভিন্ন আকারে 4টি আপেল, 3টি লেবু এবং 2টি পেয়ারা আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ঠিক আছে, বিভিন্ন আকারের মানে কি, সবগুলো জানবে বিভিন্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে 1-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এক বা একাধিক ফল কত রকমের নির্বাচন করা যায়, এক বা একাধিক ফল কত রকমের নির্বাচন করা যায়। তাহলে দেখো আমার 4টে আপেল আছে বিভিন্ন, 3টে লেবু আছে বিভিন্ন, 2টো পেয়ারা আছে বিভিন্ন, তার মানে 4টে যে আপেল তারা বিভিন্ন মিন্স 4টেই আলাদা। আচ্ছা 3টে লেবু তারা বিভিন্ন মিন্স 3টেই আলাদা, 2টো পেয়ারা তারা বিভিন্ন মিন্স 2টোই আলাদা, তার মানে আমাকে বিভিন্ন ফল কতগুলো আছে 3 প্লাস এই 4 প্লাস 3 প্লাস 2, 4টে আপেল বিভিন্ন, তার মানে 4টে 4 রকম, মানে আমি 4টে 4 রকম মানে 4টে আলাদা ধরবো, 3টে আলাদা 2টো আলাদা, তার মানে মোট যে আলাদা ফল কতগুলো আছে সবগুলো যোগ, 4 3 7 2 9, তাহলে আমার কাছে মোট আলাদা ফল আছে 9খানা। তার থেকে এক বা একাধিক ফল কত রকমের নির্বাচন করা যায় না, সেটা হবে 2 টু দি পাওয়ার 9 - 1। কেন, কারণ সেই 9C1 একরকমভাবে নির্বাচন করতে পারো, 2টো করে নিয়ে নির্বাচন করতে পারো, এরকম করে 9টা থেকে 9টায় নিয়ে নির্বাচন করতে পারো, সেটা 2 টু দি পাওয়ার 9 - 1, হচ্ছে অপশান এ। ওকে, 2-একটা কি বলছে দেখো, বলছে প্রত্যেক রকমের অন্তত একটি করে ফল যত উপায়ে নির্বাচন করা যায়,
প্রত্যেক রকমের অন্তত একটি করে ফল, তার মানে কমপক্ষে একটা, মানে চারটে আপেল থেকে কমপক্ষে একটা করে নিয়ে নির্বাচন সংখ্যা কী হবে 2⁴ - 1, ওই মানে 4C1 + 4C2 + 4C3 + 4C4, কমপক্ষে একটা করে নিয়ে চারটে আপেলের কমপক্ষে একটা করে নিয়ে নির্বাচন কী হবে 2⁴ - 1 ইন্টু তিনটে লেবু তার থেকে কমপক্ষে একটা করে নিয়ে নির্বাচন কী হবে 2⁻³ - 1 ইন্টু দুটো পেয়ারা তার থেকে কমপক্ষে একটা করে নিয়ে নির্বাচন কত 2⁻² - 1, তাহলে আমাদের কী আসবে, এটা আসবে অপশান বি। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 12 দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে এর একটা গল্প দেওয়া আছে, বুঝলে তো। বলছে ছাত্র পরিষদ গঠন করার উদ্দেশ্য হলো স্কুলে, দেখো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কলেজে ছাত্রদের ইউনিয়ন থাকে। কেন? মানে সেই ইউনিয়নগুলো কী করে, ছাত্রদের বিভিন্ন অসুবিধা এগুলো শোনে এবং সেগুলো স্কুল বা কলেজের যে হায়ার অথরিটি তার সঙ্গে কথা বলে সেগুলো প্রবলেম সলভ করে। এখানে সেরকম একটা গল্প দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। আসল অঙ্কটাতে আমি আসি। কি বলছে, দেখো রাজু, রবি, মাসুদ, স্নিগ্ধা, পায়েল, রিঙ্কু, রহিম ছাত্র যে ঠিক আছে সংগঠন তার সদস্য। এটা গল্পের থেকে বড় কথা। দেখো কি বলছে, স্কুলে একটা ফটো সেশন হবে। এখানে এই 7 জন, দেখো যাদের নাম দেওয়া আছে যে সদস্য তারা কতজন, তারা 7 জন। সদস্যের সংখ্যা হচ্ছে 7 জন। 7 জন ছাত্রকে একটি সারিতে বসতে হবে। ভালো করে শুনবে। ছাত্র পরিষদ মানে একটা সংগঠন, সেখানে 7 জন সদস্য আছে। সেই 7 জনের একটা ফটো তুলতে হবে। ফটো তুলবে যখন তারা একটা সারিতে বসবে, তারা একটা রোতে বসবে। তাহলে এবারে দুটো কোশ্চেন করেছে, দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, রাজু ও রবি দুই প্রান্তে থাকবে এমন বিন্যাস সংখ্যা। দেখো মোট সদস্য হচ্ছে 7 জন। এবারে যখন তারা একটা সারিতে বসবে তার মানে জানবে এক বিন্যাস হবে। সারিতে বসছে মানে বিন্যাস হবে 1 2 3 4 5 6 7। দেখো 1 2 3 4 5 6 7। এবার কি বলছে, রাজু ও রবি, তাহলে এখানে রাজু আর এখানে রবি, তারা দুই ধারে থাকবে। তাহলে মোট 7 জন মেম্বার। যদি 2 জন ধারে থাকে তাহলে মাঝখানের যে 5টা ঘর, 5টা ঘরের জন্য তাহলে বাকি কজন মেম্বার, 5টা মেম্বার। তাহলে মাঝখানে 5টা ঘরের জন্য বাকি 5 জন মেম্বার বিন্যাসিত হবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়। 5টা ঘর 5 জন মেম্বার কতভাবে তাদের লাইনে সাজানো যায়, ফ্যাক্টোরিয়াল 5। এবারে গল্প হচ্ছে, দেখো রাজু এখানে ছিল, রবি এখানে ছিল, এরা কিন্তু জায়গায় এক্সচেঞ্জ করতে পারে। ধরো রবি এখানে আসবে আর রাজু ধরো এখানে যাবে, তাহলে এক্সচেঞ্জ করলে আবার একটা ফ্যাক্টোরিয়াল 5, দুটো তাহলে যোগ করতে হবে। তার থেকে সহজ উপায় কি না, আমার রাজু আর রবিকে বাদ দিয়ে বাকি 5 জন মেম্বার মাঝখানে 5টা ঘরে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে তারা বসতে পারে। এবার রাজু আর রবি আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে বিন্যস্ত হয়। রাজু আর রবি দেখো নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 উপায়, মানে রাজু এখানে ছিল, রবি মানে এখানে ছিল, এরা ধরো এক্সচেঞ্জ করলো, এরা এক্সচেঞ্জ করে রবি এখানে আসবে, রাজু এখানে যাবে। তাহলে সেটা কত উপায়ে করতে পারে এক্সচেঞ্জ, 2 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কী আসবে, ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 120। আর এটা ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তার মানে এটা হয়ে গেল 240। তার মানে দেখো আমাদের প্রথম অ্যান্সারটা হলো অপশান ডি। 2-এর দাগে দেখো কী বলছে, মাসুদ ঠিক মধ্যবর্তী স্থানে থাকবে এমন বিন্যাস সংখ্যা। দেখো মাসুদ ঠিক মধ্যবর্তী, তাহলে এখানে আমি 7টা ঘর কাটি। দেখো 7টা ঘর কাটলে কী হবে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে মাসুদ ঠিক মাঝখানে, তার মানে এখানে কে বসবে, এখানে বসবে মাসুদ। তাহলে এখানে মাসুদ বসে গেল। তাহলে বসে গেলে আমার 7 জন মেম্বার ছিল, তার থেকে একজন চলে গেল, কজন, 6 জন থাকবে। তাহলে 6 জন মেম্বার, ঘর কটা আছে, দেখো ঘর আর 6টা আছে। তাহলে 6 জন মেম্বার বাকি 6টা ঘরে কত উপায়ে বিন্যাস হবে, ফ্যাক্টোরিয়াল 6 উপায়। ফ্যাক্টোরিয়াল 6 মানে কত, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, তার মানে আমাদের অপশান চলে আসবে অপশান সি। বোঝা গেল আশা করি। তাহলে আজকের ক্লাসটা মানে এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে মানে দেখা হবে এইরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।